পাইথনের দ্বিতীয় লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ জাহিদুল হক। তো গত লেকচারে আমি টার্মিনালেই তোমাদেরকে পাইথনের কিছু ফাংশন ব্যবহার করে দেখিয়েছিলাম, কিছু সিনট্যাক্স নিয়ে আমরা কথা বলেছিলাম। মূলত আমি গতকাল ভেরিয়েবলের মধ্যে স্ট্রিংগুলা কীভাবে রাখতে হয় এবং একটা স্ট্রিংকে কতভাবে আমরা আউটপুট দেখাতে পারি সেই নিয়ে কথাবার্তা বলেছিলাম, একেবারে বেসিক কথাবার্তা আসলে। তো আসো আজকে আমরা দেখো, গতকাল কিন্তু আমি কোনোভাবে আমার যে ফাইলগুলো ছিল, যা যা কোড লিখেছি সেগুলো কিন্তু সেভ নেই। মানে সরাসরি আমি একেবারে ইন্টারপ্রেটারের মধ্যে কোড লিখেছি, সে একেবারে সরাসরি আমাকে ইন্টারপ্রেট করে আউটপুট দিয়েছে। তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা পাইথন ফাইল তৈরি করব। আমরা যেটা করবো সেটা হচ্ছে পাইথন একটা ফাইল তৈরি করব। এই পাইথন ফাইলটাকে আমরা আমাদের ইন্টারপ্রেটারের মাধ্যমে এক্সিকিউট করাবো। তো শুরু করি, চলো। তো আমরা প্রথমেই টার্মিনালটা ওপেন করে ফেলি। তো দেখি একটু 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 বড় করে রাখি আমি, কারণ আমাকে শাহিন স্যার গত ক্লাসে বলল যে উনি নাকি টার্মিনালের লেখাগুলা ভালো করে বুঝতে পারেন, অনেক ছোট ছোট লাগে ওনার কাছে। তো একটু বড় করে রাখলাম, ওনার যদি ছোট ছোট লাগে লেখা একটু বড় করে রাখলাম। স্ক্রিনটাও সাদা করে দিলাম, ব্ল্যাক স্ক্রিনের মধ্যে নাকি হোয়াইট লেখা বোঝাটা একটু ডিফিকাল্ট। তো একটু সাদা সাদা করলে আসলে একটু কমপ্লেক্সিটি কম মনে হয় আর কি, আর বেশি কিছু না। তো আমি একটু দেখি কোন ডিরেক্টরির মধ্যে রয়েছি আমি। আচ্ছা, একেবারে হোম ডিরেক্টরিতে রয়েছি। পাইথন প্রোগ্রাম পাইথন। আচ্ছা, তো প্রথমে আমরা যেটা করব যে আমি আসলে ওই ডিরেক্টরিটাতে চলে গেলাম আর কি, পাইথন প্রোগ্রাম যেখানে প্রোগ্রামগুলো সেভ করব সেই ডিরেক্টরিতে চলে গেলাম, যাতে আমার জন্য ইজি হয় প্রোগ্রামগুলো রান করা, যেখানে আমরা সেভটা রাখবো আর কি। তো প্রথমে আসো যে আমরা একটা এডিটর ওপেন করে ফেলি। তো আমি gedit নিয়ে কাজ করবো চিন্তা করেছি, যে geditটা ভালো, মানে লিনাক্সের মধ্যে তো আমি পছন্দ করি আর কি। আসলে তোমরা যারা উইন্ডোজ ব্যবহার করো, তোমরা নোটপ্যাডটা ব্যবহার করে অভ্যস্ত হয়তো বা, তো লিনাক্সের জন্য geditটা। তো চলো কোডটা একটু লিখে ফেলি কথাবার্তা না বলে। তো কী করেছিলাম গতকাল, যেগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেখান থেকে কিছু একটা করার চেষ্টা করি না। যেমন আমরা একটা ভেরিয়েবল নিলাম, নেম ইকুয়াল টু না, এটা ধরলাম হচ্ছে এফ আন্ডারস্কোর নেম, মানে ফার্স্ট নেম ইকুয়াল টু দিলাম হচ্ছে সিঙ্গেল কোটেশনের ভেতরে। তুমি কিন্তু সিঙ্গেল এবং ডবল যেটাই নিতে পারো, যেমন আমি একটা সিঙ্গেল কোটেশন নিলাম, নিয়ে লিখলাম হচ্ছে ZAHIDUL। আমি আরেকটা ভেরিয়েবল নিলাম, এটার নাম দিলাম হচ্ছে এল নেম। হ্যাঁ, এল নেম দিয়ে এটাকে আমি ডবল কোটেশনে রাখলাম। ডবল কোটেশনে রেখে এটার নাম দিলাম হচ্ছে HUQ। তুমি সিঙ্গেল কোটেশন তো ডবল কোটেশন তো ডোন্ট কেয়ার, কোনো সমস্যা নেই। সিঙ্গেল কোটেশনেও দিতে পারবা, মানে স্ট্রিংটা তুমি সিঙ্গেল কোটেশনের ভিতরে দিতে পারবা, ডবল কোটেশনের ভিতরে দিতে পারবা, কোনো সমস্যা নেই। তবে মাথায় রাখিও, আবার বুদ্ধি করে ডবল এবং সিঙ্গেল দুটো মিলাই ফেলাও না। ডবল এবং সিঙ্গেল মিলাইলে কিন্তু আবার এরর দেখাবে। হয় মানে কোটেশনটা হয় সিঙ্গেল কোটেশন, না হয় ডবল কোটেশন, ঠিক আছে? তো মনে করো আমি এটাকে প্রিন্ট করবো, PRI। তো প্রিন্টের জন্য প্রিন্ট ফাংশনটা, এটার ভিতরে আমি কী করবো, এই দুইটাকে একসাথে যদি প্রিন্ট করতে চাই, যে জাহিদুল হক, তো এফ একটা ভেরিয়েবল, মানে ফার্স্ট নেম হচ্ছে একটা ভেরিয়েবল, লাস্ট নেম হচ্ছে আরেকটা ভেরিয়েবল। তো একটার মধ্যে আছে জাহিদুল, একটার মধ্যে আছে হক। তো দুইটাই কিন্তু আসলে স্ট্রিং, এরা কিন্তু নাম্বার না। তো ইন দ্যাট কেস ওদেরকে যদি এই দুইটা ভেরিয়েবলকে যদি আমরা যোগ করি, তাহলে ক্যাটেনেশন হবে, এটা ক্যাটেনেশনটা হবে, ঠিক আছে? তো এটা ক্যাটেনেশন হবে, এটাকে ক্যাটেনেশন বলে যে দুইটা এক হয়ে গেল আর কি, দুইটা ভেরিয়েবল মানে এক করে। এটা যোগ করবে না, দেখো কোন ধরনের যোগ করে। তো আমি কী করলাম, দেখলাম এফ নেম, সরি এফ, বারবার ভুল করি আমি, শুধুমাত্র এফ নেম। তো আমি একটা কাজ করলাম, প্লাস দিলাম। দেখো জাহিদুলের পরে তো কোনো স্পেস নাই, তো আমি দুইটা ওই কোটেশন দিয়ে এটার মধ্যে একটা স্পেস দিয়ে রাখলাম, দিয়ে আরেকটা প্লাস দিলাম। তার মানে এইখানে আসবে হচ্ছে কি আসবে, এখানে জাহিদুল আসবে, এখানে একটা স্পেস হবে, তারপরে হকটা আসতে গেলে এল নেম, ঠিক না? নেম, আচ্ছা ফাইন। তো এই হলো আমার ফাইলটা। তো গতকাল তো এগুলো নিয়ে, এই ফাংশনগুলো নিয়ে কথাবার্তা বলেছি, আমি আর বড় করলাম না আর কি। তো সিম্পল এখান থেকে এই জায়গার মধ্যে সেভ রয়েছে। তো এই ফাইলটা সেভ করলাম। আমরা কোথায় সেভ করতে পারি, আমরা সেভ করব হচ্ছে পাইথন প্রোগ্রামের মধ্যে, যেখানে আমি রয়েছি পাইথন প্রোগ্রামের মধ্যে, এই ফোল্ডারটার মধ্যে আমি সেভ করছি। তো এটার নাম দিলাম হচ্ছে, আজকে হচ্ছে লেকচার 2 না, এটার নাম দিলাম হচ্ছে আমি lecture2.py। পাইথন ফাইল সবসময় PY নামের যে এক্সটেনশনটা হবে হচ্ছে PI, lecture2.py।
দিয়ে আমি এটা সেভ করে ফেললাম। তো কোন জায়গায় সেভ করতেছি? জাহিদুল পাইথন প্রোগ্রাম যে আমার ফোল্ডারটা রয়েছে পাইথন প্রোগ্রাম ফোল্ডারের মধ্যে, এটা সেভ। তো gedit-এর তো দরকার নেই, gedit কেটে ফেললাম। আচ্ছা দেখো আমি কিন্তু এখন পাইথন প্রোগ্রাম ফোল্ডারের মধ্যেই রয়েছি। তো আমার কাজ কি? আমার কাজ হচ্ছে যে ওই যে একটা ফাইল করেছিলাম না, এখানে কিন্তু আর কমান্ড মোডে আমি কাজ করব না। আমার কাজ হচ্ছে যে পাইথন কম্পাইলারকে প্রথমেই ওই ফাইলটাকে রান করাবো। আমি কী লিখবো? পাইথন 3, ঠিক না? আমি ইউজ করছি কিন্তু Python 3। তো Python 3 দিয়ে কাকে রান করাবো? এই ফোল্ডারটার ভিতরে কোনটা যেন আসছে আমার? lec lecture2.py। ফ্যান্টাস্টিক। সে তার আউটপুট কি দেখাবে? জাহিদুল হক। তার মানে যে পরিবর্তনগুলো আমার আনতে হবে কোথায়? পরিবর্তনগুলো আমার আনতে হবে হচ্ছে ওই ফাইলের মধ্যে। বারবার ফাইলের মধ্যে আমি পরিবর্তন আনবো, সেভ করব, এখান থেকে রান করাবো, কোনো সমস্যা নেই। তাহলে পরিবর্তনগুলো দেখা যাবে। চলো আবার gedit শুরু করি। একটু পরিবর্তন করে আনি gedit-এর মধ্যে। তো আবার যদি gedit-টা অন করি তো ওকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রত্যেকবার নতুন ফাইল তৈরি হয়। আমি এখান থেকে ওপেন করলাম, ওই যে লেকচার পাই রিসেন্ট যেটা আছে এটা রয়ে গেল। আরও কিছু কাণ্ড কারখানা করে দেখি যে কি কি হয়। এ পর্যন্ত তো ফার্স্ট নেম আর লাস্ট নেম আসলো। তো যেমন মনে করো একটা কাজ করি, আমি কয়েকটা লিখি। যেমন এখানে নেম ছিল না, তো এখানে আরেকটা দিলাম হচ্ছে নাম্বার, নাম্বার 1 ইকুয়াল টু দিলাম হচ্ছে 32, ঠিক আছে? নাম্বার 1 হচ্ছে 32, আরেকটা দিলাম হচ্ছে নাম্বার 2, এটা দিলাম হচ্ছে 4.75, ঠিক আছে? আচ্ছা এখন এই যে আমার এখানে তাহলে টোটাল ভেরিয়েবল আছে কয়টা? এফ নেম, এল নেম, নাম্বার 1, নাম্বার 2, এরকম 4টা ভেরিয়েবল আমার আছে। এখন আমি জানতে চাচ্ছি যে কোন ভেরিয়েবলটা কোন টাইপের, ঠিক না? এরকম তো মাঝে মধ্যে জানতে চাইতে মনে চাইতে পারে আমার, ঠিক না? তো সেক্ষেত্রে আমি কী করতে পারি? যেমন আমি লিখলাম হচ্ছে প্রিন্ট দিয়ে কোন টাইপের। তো সেক্ষেত্রে তুমি লিখবো হচ্ছে TYPE টাইপ। তো টাইপ দিয়ে এই ফাংশনটার ভিতরে তুমি লিখলা হচ্ছে মনে করো শুধু, মনে কারণ আমি জানি তো এফ নেম আর এল নেম দুটোর মধ্যে একই টাইপেরই রয়েছে, তাহলে আমি এফ নেমটাই রাখলাম, হ্যাঁ, যেটা কোন টাইপের আমি জানার চেষ্টা করলাম। তো এই কোডটা আমি আবার নিয়ে নিই, হ্যাঁ, কোডটা কপি করে নিয়ে নিলাম, নিয়ে আবার এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দ্বিতীয়টা টাইপ দিলাম হচ্ছে আমি নাম্বার 1টা কি জানতে চাচ্ছি, তাহলে এনে লিখলাম হচ্ছে নাম 1, ঠিক আছে? আর আরেকটা টাইপ দেখবো, সেটা হচ্ছে নাম 2 এর টাইপটা দেখবো। তাহলে 3টা টাইপই আমি আমার দেখা হবে আর কি। তো এটা কি রাখবো? থাকুক, আগেটা থাকুক, একটু এক্সটেন্ড করলাম আর কি। নতুন 2টা ভেরিয়েবল নিলাম, একটা হচ্ছে নাম 1, একটা হচ্ছে নাম 2, আর সবগুলো দেখবো আমি এফ নেম কোন টাইপের হচ্ছে, এটার কোন টাইপের হচ্ছে সেগুলো একটু দেখবো। তো সেভ করে নিই, এখানে সেভ করে ফেললাম, ফ্যান্টাস্টিক। তো ওনাকে আমরা ক্লোজ করে ফেললাম। ক্লোজ করে gedit-এর মধ্যে আমি আবার কি করলাম, ওই যে লেকচার 2 যে পাইথন যেটা রয়েছে সেই ফাইলটাকে যদি আবার রান করি, আহারি এটা আবার কী হয়ে গেছে? জাহিদুল হক একেবারে প্রথম লাইনের জন্য। আমাদের যে ফার্স্ট নেম যেটা নিয়েছিলাম সে কোন ধরনের? সে হচ্ছে স্ট্রিং টাইপের ডেটা, দ্বিতীয়টা হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা, এবং শেষেরটা হচ্ছে ফ্লোট টাইপের ডেটা। তো চলো আবার আমি ফাইলটি একটু অন করি। তার মানে আমার কাজ হচ্ছে শুধুমাত্র ভেরিয়েবলের একটা নাম লেখা, সেখানে এসে যে ডেটাটা থাকবে এই ডেটাটা যে টাইপেরই হোক সে অটোমেটিকলি নিয়ে নিতে পারবে। তার মানে এফ নেমটা হচ্ছে একটা স্ট্রিং, str স্ট্রিং টাইপের ডেটা, নাম্বার 1-এ হচ্ছে একটা ইন্টিজার টাইপের ডেটা, এবং নাম্বার 2-তে হচ্ছে 4.75 হচ্ছে একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তো ফ্লোটিং পয়েন্ট মানে হচ্ছে যেটার সাথে ভগ্নাংশ যুক্ত থাকবে সেটা হচ্ছে ফ্লোট নাম্বার, যেটার সাথে মানে সাথে কোনো ভগ্নাংশ যুক্ত থাকবে না, শুধুমাত্র মানে কোনো ভগ্নাংশ যুক্ত না থাকবে তখন এটাকে বলবো হচ্ছে আমরা ইন্টিজার, মানে পূর্ণ সংখ্যাগুলোকে আমরা ইন্টিজার সংখ্যা বলি। তো এই হচ্ছে যে এটা কোন ধরনের সেটা বের করার একটা প্রক্রিয়া। তো আজকের ভিডিওতে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে আসলে এলোমেলো কথাবার্তা হয়ে গেল, গতকালের কথাবার্তা একটু রিভিশন দিলাম। মূলত উদ্দেশ্যটা ছিল যে তোমরা কিভাবে একটা পাইথন ফাইল টেক্সট মোডে খুলে এই ফাইলটাকে সেভ করে রাখতে পারো। কারণ কাজ তো আর প্রতিদিন আমরা তো ইন্টারপ্রেটারের মধ্যে টাইপ করবো না, তো একটা ফাইল তো পুরোপুরি বানাতে হবে। সেই ফাইলটা কীভাবে তুমি বানাতে পারো, আমি gedit ব্যবহার করেছি, তোমরা চাইলে যারা উইন্ডোজ ব্যবহার করো তারা নোটপ্যাডের মধ্যেও কোডগুলো লিখে সেটা রান করতে পারো।
তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবা। ধন্যবাদ সবাইকে।